বন্ধুরা, এই মুহূর্তে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। কারণটা আমরা প্রত্যেকে জানি। ইরানের সঙ্গে ইসরায়েল এবং ইউএসএ লেগেছে গুতোগুতি। সেই গুতোগুতির ঠেলা সামলাচ্ছে পুরো বিশ্ব। ইসরায়েলের মনে হলো ইরানের আমি নিউক্লিয়ার ফেসিলিটি ভেঙে দেবো, সেই কারণে দুমদাম মারছে। ইরান মারছে ইসরায়েলে, ইসরায়েল মারছে ইরানে। এই চক্করে পড়ে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের নাজেহাল। এই অবস্থাতে আমাদের দুই প্রতিবেশী, এক হচ্ছে সুপার ভিখারি, এক হচ্ছে অর্ধেক ভিখারি। সুপার ভিখারির পেলের সুপার লিগ বন্ধ হয়ে গেছে। মানে লোক নেই এমন একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে, মানে স্টেডিয়াম আছে খেলা হচ্ছে, লোক নেই, এরকম একটা ব্যাপার। তাহলে খেলিয়ে লাভ কি? ভারতে আইপিএলকে টক্কর দেবে এরা। তারা আবার বিনা দর্শকেই খেলাচ্ছে। জানি না কেমন ধরনের হচ্ছে। ভারতেও আইপিএল চলছে, সেখানে গ্যালারি ফুল, একবারে ফুল টুস হয়ে গেছে। কিন্তু ওখানে এই অবস্থা জ্বালানি সংকটের জন্য। জ্বালানি নেই, সেই কারণে এই অবস্থা। কিন্তু আমাদের আরেক প্রতিবেশী মানে কাংলু, যাকে আমরা কাংলু বলি, এই কাংলুদের দেশে এই পরিস্থিতি। এরকম বহু ফটো ভিডিও সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে তো গাদা পড়ে আছে। গেলেই দেখতে পাবেন যে বাংলাদেশে জ্বালানি সংকট কতটা তীব্র হয়েছে। ওখানে জ্বালানি সংকট এতটাই বেশি যে ওখানকার বিভিন্ন নেতা মন্ত্রী বলুন বা যারা সরকারি আধিকারিক, তাদেরকে জনগণ দেখলেই জুতো ঝাঁটা নিয়ে ছুটে আসছে। তারপরে কালকে একটা নিউজে দেখলাম প্রায় 87,000 টন, 87,000 টন ডিজেল পেট্রোল পাওয়া গেছে। এর মধ্যে ডিজেলটাই ম্যাক্সিমাম। টন না লিটার মনে পড়ছে না, মোটামুটি টন বা কিছু লিটার কিছুটা হবে। আপনি পাশে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। যেখানে দেশের জ্বালানি সংকট, সেখানে তারা মজুত করে রাখছে কালোবাজারি করার জন্য। নর্মাল 100 থেকে 140 টাকা 50 টাকা থাকে রেট ওখানে, সেটাকে 300-400 টাকায় বিক্রি করার জন্য স্টক করে রেখেছে। মানে পাম্পে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। পাম্পের ট্যাঙ্কার ঢুকছে, ডাইরেক্ট কালোবাজারি ট্যাঙ্কে ঢুকে যাচ্ছে এবং পগার পার হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা বাংলাদেশের। তো যাই হোক, এই জ্বালানি সংকটের মধ্যেও ভারত কি করছে, এই প্রতিবেশী দেশ, বিশেষ করে সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সকল দেশগুলিতে জ্বালানি তেল সরবরাহ করে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি জ্বালানি তেল প্রডিউস করে, মানে ক্রুড অয়েল প্রডিউস করে? আগে না, 85% কেনে। তাহলে তারা করছে কি করে? ভারতে প্রচুর বড় বড় রিফাইনারি রয়েছে, রাশিয়ার এখানে বিশাল বড় ইনভেস্টমেন্ট রয়েছে। সেই কারণে রাশিয়া থেকে ক্রুড অয়েল কন্টিনিউ আসছে। অনেকে আবার ভিডিও বানাচ্ছে, দেখলাম রাশিয়া নাকি আর তেল দেবে না। ভাই, ওটা রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট দেবে না। তো রাশিয়ার রিফাইনারিতে ইউক্রেন হামলা করাতে ওখানে পেট্রোল ডিজেল সংকট দেখা দিতে পারে বা দাম বাড়তে পারে, এবং এর ফলে রাশিয়া সরকারের এগেনস্টে হতে পারে। এই ভয়ে পুতিন মামা কি করেছে, মানে পুতিন বাবু কি করেছে, পেট্রোল ডিজেল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। এবং ভারতও কী করেছে, পেট্রোল ডিজেল এক্সপোর্টে কিঞ্চিত ট্যাক্স চাপিয়ে দিয়েছে। কারণ ভারত সরকার কি করেছে, অভ্যন্তরীণ বাজারে যে পেট্রোল ডিজেল বিক্রি হয় তার উপর থেকে ট্যাক্সটা কমিয়ে ওই ট্যাক্সটাকে এক্সপোর্টের উপর চাপিয়ে দিয়ে লেভেলে আনার চেষ্টা করছে। তো রাশিয়া কিন্তু ক্রুড অয়েল সাপ্লাই করে যাচ্ছে ভারতকে কন্টিনিউয়াসলি। সেই সঙ্গে ইরান কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। ইরান কিন্তু ভারতকে ক্রুড অয়েল বিক্রি করছে, চায়নাকে ক্রুড অয়েল বিক্রি করছে। আগে রাশিয়া এবং ইরান ডিসকাউন্ট প্রাইসে ক্রুড অয়েল সেল করতো, এখন তারা প্রিমিয়াম রেটে, মানে যেই রেট চলছে ওই রেটেই তারা সেল করছে, বা তার থেকে কিছু টাকা বেশিও চার্জ করছে। বলছে দেখো, স্ট্রেট অফ হরমুজ তো ব্লক করে দিয়ে তোমাদের পিছন মেরে ছেড়ে দিয়েছি, এখন যদি আমাদের কাছে তেল নিতে চাও তাহলে আমাদেরকে আমাদের দাম দিতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে ভারত কী করছে, প্রতিবেশী দেশগুলোকে পেট্রোল ডিজেল সরবরাহ অব্যাহত রেখেছে, মানে বন্ধ করেনি। অপরদিকে আমরা ভারতীয়রা গ্যাস পাচ্ছি না। আমার এখানে ভাই 45 দিন সময় দিয়েছে গ্যাস বুকিংয়ের, এখন আমার টাইম হয়নি। আমি চিন্তায় আছি কখন আমার গ্যাসটা ফুরিয়ে যাবে, আমাকে ইন্ডাকশনের ব্যবস্থা করতে হয়েছে। এরকম একটা পরিস্থিতি। সেইখানে দাঁড়িয়ে ভারত কী করছে, পার্শ্ববর্তী দেশে পেট্রোল ডিজেল সরবরাহ করছে। যদিও আমাদের এখানে পেট্রোল ডিজেলের টান হয়নি এখনও, আমি এখনো পাম্পের লম্বা লাইন দেখিনি বা ক্রাইসিস দেখিনি, সেরকম কোনো আভাস আমি পাইনি। ভারত কী করছে, প্রতিবেশী দেশগুলোকে
পেট্রোল সরবরাহ করছে। নেপাল ভুটান তো ভারতের থেকেই পুরোপুরি পেট্রোলিয়াম প্রোডাক্ট কেনে, মানে পেট্রোল ডিজেল যা কিছু কেনার ভারত থেকে কেনে। নেপাল এবং ভুটান 100% ডিপেন্ড অন ইন্ডিয়ান পেট্রোলিয়াম প্রোডাক্ট, 100% ডিপেন্ড। যারা কোনো রিফাইনারি নেই। ভুটানের তো কারেন্সিটা ভারতের কারেন্সির সঙ্গে ম্যাচ করা, মানে ভারতের কারেন্সি পড়ে গেলে ভুটানটা পড়ে যাবে, এমন একটা পরিস্থিতিতে ভুটান দাঁড়িয়ে আছে। সেই কারণে নেপাল ভুটানকে আমি ধরছি না। কিন্তু বাকি যে দেশগুলো যেমন রয়েছে বাংলাদেশকে নাকি 17,000 টন তেল সরবরাহ অলরেডি করা হয়ে গেছে, এখনও 50,000 টন বাকি পড়ে আছে। ভাই এটা কি হচ্ছে? বাংলাদেশ সারাদিন আমাদের গালাগাল দিচ্ছে, বাংলাদেশ ভারতকে টুকরো করার কথা বলছে, নর্থ ইস্টকে কেটে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, কলকাতা দখল করে নেবো, বাংলা বিহার উড়িষ্যাকে নিয়ে নেবো, তার উপরে আমরা তেল সরবরাহ করছি। ভারত সরকার তার কেটে গেছে পুরোপুরি, বাংলাদেশের মতো দেশকে, চুতিয়া দেশকে তেল সরবরাহ করে যাচ্ছে। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ভারত 38,000 মেট্রিক টন পেট্রোলিয়াম পাঠিয়েছে, যার মধ্যে 20,000 টন ডিজেল এবং 18,000 মেট্রিক টন ছিল পেট্রোল। শ্রীলঙ্কাকে পাঠিয়েছে কারণ শ্রীলঙ্কাতে আইওসি বা ইন্ডিয়ান অয়েলের একটি ব্রাঞ্চ রয়েছে, আইওসি শ্রীলঙ্কা। সেই আইওসি ব্রাঞ্চের মাধ্যমেই এটা সরবরাহ হয়েছে এবং শ্রীলঙ্কাতেও প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারত থেকে যায়। ওখানে সেরকম বড় করে রিফাইনারি আছে কি না আমার জানা নেই, অতটা ডিপ রিসার্চ আমি করিনি। কিন্তু ভারত থেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট শ্রীলঙ্কাতে যায়। কিন্তু এরই মাঝখানে পাকিস্তানের কথা ভাবছি, হায় তবা হায় আল্লাহ ছাড়া আর কোনো কিছু করতে পারছে না পাকিস্তানিরা। কারণ পাকিস্তানিরা পায়ে ঝগড়া করে বসে আছে। এখন যদি ভারতের সঙ্গে তাদের পিরিত থাকতো, মানে পিরিত বলতে কি সেরকম মাখো ব্যাপারটা নয়, কারণ মালদ্বীপ কিছু না আগে চোখ রাঙাচ্ছিল, কিন্তু ভারত একটু নাট টাইট দেওয়াতে মালদ্বীপ বুঝে গেছে ভাই ভালোভাবে বাঁচতে গেলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ ভারত থেকে আমাদের কাঁচা সবজি, ওষুধ, ট্যুরিস্ট ভারত থেকে আসে, সেই সঙ্গে পেট্রোলিয়াম প্রোডাক্ট, বহু কিছু ভারতের ওপর আমরা ডিপেন্ড। আমরা পুচকি একটি দ্বীপ, অতএব আমরা ভারতের মতো একটা দেশের সঙ্গে টক্কর নিতে পারবো না। অতএব ওর সঙ্গে ভালো সম্পর্ক রাখা ভালো। 2024 সালে প্রধানমন্ত্রী যখন শপথ নিয়েছিলেন ওই সময়তে দেখছি তারা একদম সাইলেন্ট হয়ে গেছে, একদম কোনো কথা তারা বলছে না। তার আগেই মৈজু একবার ভারতে এসেছিল, তারপর থেকে একদম পুরোপুরি ঠান্ডা। মালদ্বীপকে নিয়ে কোনো নিউজও পাচ্ছি না। শ্রীলঙ্কাকে ভারত 2022 সালে প্রায় $4 বিলিয়ন দিয়ে সাহায্য করেছিল। শ্রীলঙ্কায় যখন ক্রাইসিস এসেছিল, শ্রীলঙ্কার ক্রাইসিসটা এতটাই খাতারনাক ছিল, ওই সময় ভারত যদি হেল্প না করতো ফুড দিয়ে, অর্থ দিয়ে, সেই সঙ্গে পেট্রোলিয়াম প্রোডাক্ট, এভরিথিং, শ্রীলঙ্কাকে সব কিছু দিয়ে ভারত সাহায্য করেছে। যেখানে IMF মুখ সরিয়ে নিয়েছিল, US মুখ সরিয়ে নিয়েছিল, যেই সকল পশ্চিমা বিশ্ব যারা গরিবের কথা বলে, গরিব দেশের কথা বলে, যারা বড় বড় আর্টিকেল পাবলিশ করে, কিন্তু বাস্তবে তারা কিছুই করে না, শুধুমাত্র শোষণ করতে জানে, সেই সকল দেশগুলো মুখ ফুরিয়ে নিয়েছিল। কিন্তু ভারত শ্রীলঙ্কাকে হেল্প করেছিল বলে শ্রীলঙ্কা সার্ভাইভ করতে পেরেছে এবং ঘুরে দাঁড়াতে পেরেছে। শ্রীলঙ্কা বর্তমানে একটা স্টেবল কান্ট্রি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মানে শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, নেপাল, ভুটান তো আগে থেকেই ছিল, মালদ্বীপ, এদের প্রত্যেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারত সরবরাহ করে চলেছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরেও গ্যাস সরবরাহ করেনি এরকম কোনো নিউজ আমি পাচ্ছি না, কোনো দেখিনি। পেট্রোলিয়াম প্রোডাক্ট বা পেট্রোল ডিজেল বেশি করে সরবরাহ করা চলছে, গ্যাসটা হচ্ছে না। কারণ গ্যাস আমাদের দেশেই সংকট রয়েছে। অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে ছিল, তারপরে এখনও মোটামুটি সচলই আছে। সেরকম তো দেখছিলাম আমার আশেপাশে যখন রেস্তোরাঁগুলো রয়েছে প্রত্যেকে তো রমরমি চলছে, কিন্তু আমরা ডোমেস্টিকের জন্য 45 দিনও ওয়েট করছি। এই হচ্ছে কষ্ট। তো এই পরিস্থিতিতে বাংলাদেশকে তেল দেওয়াটা, মানে তেল সরবরাহ করাটা, তেল মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট সরবরাহ করাটা কতটা যুক্তিযুক্ত আপনি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।